নমস্কার। এটা আমার পক্ষে খুব একটা সম্মানের ব্যাপার যে একজন বিশিষ্ট অধ্যাপকের স্মরণে যে বক্তৃতা, সেই বক্তৃতা দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে। এর জন্য সন্দীপনকে এবং অন্যান্য যারা এই কাজে সহায়তা করেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সামগ্রিকভাবে গোটা কলেজের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বলবার বিষয় তো আপনারা দেখেছেন, বাংলা হরফ। এবং বাংলা হরফ নিয়ে কেন আমার আগ্রহ বা উৎসাহ হলো সে কথাটা প্রদীপ খানিকটা বলেছে। প্রথম যখন পার্সোনাল কম্পিউটার বা খুদে কম্পিউটার যখন হয়, তখন আমি মার্কিন দেশে ছিলাম এবং সেখানে আমার মনে হয়েছিল যে কম্পিউটারে এত কিছু হাতে হাতে করা যাচ্ছে, তো বাংলায় বা লেখা যাবে না কেন। যার জন্য প্রথম যে এই পিসি, যেটা পার্সোনাল কম্পিউটারে বাংলা হরফ তৈরি করার জন্য আমি চেষ্টা করতে থাকি এবং যতদূর জানি সেটা হচ্ছে পিসিতে প্রথম বাংলা হরফ যেটা আমি তৈরি করেছিলাম। পরে সেটার থেকে আরও অনেক কিছু তৈরি হতে থাকে। তো এই করতে করতে আর কি বাংলা হরফ সম্বন্ধে আমার যেটুকু আগ্রহ সেটুকু হচ্ছে কর্মীর আগ্রহ। বাংলা হরফ নিয়ে আমি খানিকটা লিখেছি আমার অভিজ্ঞতার কথা এবং পুরনো ইতিহাসের কথা। সেইগুলো আছে এই আমার ধ্বনিমালা বর্ণমালা বইয়ের একটা পরিচ্ছেদ, বাংলা লিপি, সেটা এই বাংলা হরফ সম্বন্ধেই আলোচনা। পরে আরও বড় করে একটা লেখা লিখি, সেটা এই স্বপন চক্রবর্তী, যার নাম আমরা এক্ষুনি শুনলেন, আমার কলেজের বন্ধু, স্বপনের সম্পাদিত একটা বইয়ে সেটা বেরোয়, মুদ্রণের সংস্কৃতি ও বাংলা বই। তারপর আমার লেখাটা পরে 1 থেকে 6 বলে আমার একটা বইয়ে সেটা অন্তর্ভুক্ত হয়। তো আমি যে আলোচনাটা করব সেটা মোটামুটি এই 1 থেকে 6 বইতে যেভাবে আলোচনাটা ভাগ করা আছে সেইভাবেই আমি এগোবো। অর্থাৎ হরফের গোটা ইতিহাসটাকে, বাংলা হরফের গোটা ইতিহাসটাকে আমি 5টা পর্বে ভাগ করতে চাই। নামটা দেখেই বুঝছেন, বাংলা হরফের 5 পর্ব। আমি 5টা পর্বে ভাগ করতে চাই। প্রথম পর্ব হচ্ছে ছাপাখানা আসার আগে হাতে লেখা পুঁথির সময় হরফ কীরকম ছিল। এটা অবশ্যই খুব অল্প কথায় বলা সম্ভব নয়, কারণ সেই সময় প্রত্যেকের হাতের লেখায় এক এক রকম হরফ বেরোতো, এক একজনের হাতের লেখা এক এক রকম হতো, সুতরাং সেই আলোচনা সম্পূর্ণভাবে করা সম্ভব নয়। দ্বিতীয় যে পর্ব সেটা হচ্ছে ছাপার প্রথম যুগ, এবং প্রথম যুগ বলতে আমি বোঝাচ্ছি যে বাংলা ছাপা শুরু হওয়ার পর থেকে বিদ্যাসাগরের আবির্ভাবের আগে পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন পরবর্তী পর্ব হচ্ছে বিদ্যাসাগরের আমলের ছাপা। চতুর্থ পর্ব হচ্ছে লাইন ও ছাপা। 1930-এর দশকে এই ছাপা শুরু হয়, বাংলায় এই ছাপা শুরু হয়। এটা আমি বাংলার ছাপার ইতিহাসে একটা বিরাট দিগদর্শী ব্যাপার বলে মনে করি, এবং শুধু আমি একা নই, অনেকেই মনে করেন। পঞ্চম পর্ব হচ্ছে কম্পিউটারে ছাপা। তো এই 5টা পর্বে ভাগ করে আমি মোটামুটি আমার আলোচনাটাকে উপস্থাপনা করব। ও হ্যাঁ, আরও দুটো জিনিস বলে দিই, যে এই যে দুটো জিনিসের দিকে মাঝে মাঝে লক্ষ্য রাখবেন। এক হচ্ছে যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর পেছনের রঙটা কি, এই রঙটা যখন বদলাবে তখন হচ্ছে একটা পর্ব থেকে আর একটা পর্বে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ধরে নিতে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে ওই কোণায় দেখবেন যে কতটা বাকি আছে, সেটা ওটার থেকে বোঝা যাবে। আচ্ছা, তাহলে প্রথম পর্ব যেটা বললাম, ছাপা শুরু হওয়ার আগে। ছাপা শুরু হওয়ার আগে যেটা আমি আগেই বলেছি, এক একজনের হাতে লেখা এক রকম হতো, সুতরাং এক কথায় বলা সম্ভব নয়, কিন্তু কয়েকটা নমুনা দেখানো যেতে পারে। এই যেটা দেখছেন, এটা ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর এর পুঁথির একটা পাতা। অবশ্যই এক একজন পুঁথিকর এক একভাবে লিখতেন, এটা কোনো একজন পুঁথিকরের লেখা বিদ্যাসুন্দরের একটা পাতা।
তো এই পাতার থেকে অনেকগুলো জিনিস চোখে পড়ার মতো আছে। কি কি জিনিস সেগুলো বোঝানোর জন্য আমি সেই জিনিসগুলো একটু দাগ দিয়ে দিচ্ছি। দেখুন, 1 নম্বর বিষয় হচ্ছে যে দেখিয়া ভিতর, তলায় ফুটকি দেখতে পাচ্ছেন না তো? তলায় ফুটকি কোথাও দেখতে পাবেন না এখানে। তলায় ফুটকি দিয়ে আমরা যে সমস্ত বর্ণ লিখি, একটা র, একটা অন্তঃস্য, ডয় শূন্য র দেখুন, এইখানে ডয় শূন্য র হওয়া উচিত ছিল, বেরি হয়নি, তলায় ফুটকি নেই। ডয় শূন্য র তখনও পর্যন্ত বাংলায় ঠিক স্বীকৃত না। এইগুলো হচ্ছে একটা ব্যাপার যেটা চোখে পড়ার মতো, যে তলায় ফুটকির ব্যাপারটা একেবারেই অনুপস্থিত। দ্বিতীয় যে জিনিসটা দেখবেন সেটা ঠিক ছাপার মানে হরফের চেহারার নয়, কিন্তু হরফগুলো কীভাবে সাজানো হতো আপনারা দেখছেন। এই গোটা এটা হচ্ছে একটা পংক্তির মধ্যে কোথাও ফাঁক নেই, মানে দুটো শব্দের মধ্যে যে একটা ফাঁক দেওয়া হয় এটা তখন ছিল না, বাংলাতেও ছিল না, এবং এর কিছুদিন আগে পর্যন্ত ইউরোপীয় ভাষাতেও ছিল। ফলে এইখানে ধরুন, সেই গড়ে দেখে যত বৈশে মহাজন, পুরোটাই একসঙ্গে লেখা। এইখানে আমি একটা দাগ দিয়েছি, বাজিছে বালাখানার উপর, এই করে চলছে। আচ্ছা, আর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কতগুলি বর্ণের এমন এমন চেহারা যেগুলো আমাদের কাছে এখন অচেনা থাকে। যেমন একটা হচ্ছে এইখানে, এটা খুব ভালো হয়তো বোঝা যাচ্ছে না, এখানে লেখাটা আছে ধূমকেতু না, কিন্তু ধূমকেতুর যে তয় রস্যকার সেটা ওই তয়ের তলায় রস্যকার দিয়ে লেখা নেই, সেটা ওই ও এর মতো করে লেখা আছে। তো সেইভাবে লেখা রয়েছে এই তয় রস্যকারটা। এখানে দেখুন, ছাতি তৃষ্ণায় ফাটে না দেয় কেহ পানি, তৃষ্ণায় মূর্ধন্যস্বয় নয়। লক্ষ্য করুন, আমরা যেভাবে ছোটবেলার থেকে দেখতে অভ্যস্ত হই, সেই মূর্ধন্যস্বয়ের পেছনে দুটো কমলা লেবুর কোয়ার মতো জিনিস বসে থাকে, সেরকম একেবারেই নয়, মূর্ধন্যস্বয়ের তলায় একটা ন পরিষ্কার। এখানে কেহ বা দোহাই দেয়, কেহ বলে হায়, দোহাইয়ের হটা দেখুন, রস্যইটা দেখুন, স্পষ্টতই ডান দিকে একটা আঁকড়ির মতো জিনিস দেখতে পাচ্ছেন, যেগুলো এখন আমরা দিই না। আপনার পিছন থেকে সবাই দেখতে পাচ্ছেন এগুলো আমি যে বলছি? আচ্ছা, যেগুলো এখন তো আমরা দিই না, এবং তখন যে সবসময় সবাই দিতেন তাও কিন্তু ঠিক না। যেমন ধরা যাক, এখানেই আরো হ এরকম পাওয়া যাবে, এই যে হায়, এখানে কিন্তু হয়ের ডান দিকে ওই আঁকড়িটা নেই। কাজে আঁকড়িটা দেওয়া যে খুব বাধ্যতামূলক ছিল তা না, কিন্তু অনেকে আঁকড়িটা দিতেন, অনেক সময় আঁকড়িটা দেওয়া হতো। আর আরো অনেক জিনিস হয়তো আপনারা দেখতে দেখতে লক্ষ্য করছেন, যেমন অনেক শব্দের বানান অন্যরকম, কেহ কয়েকার হয়কার, হ্যাঁ, এই সমস্ত ভালো ভালো বানান পরবর্তীকালে সব বর্জিত হয়েছে। সব কী করে কৃত্রিম বানান বানানো যায় যাতে বানানের নিয়ম নিয়ে লোকে মোটা মোটা বই লিখতে পারে, তার প্রতিযোগিতা চলেছে বাংলা ভাষায়। তাই সেই ইতিহাসের মধ্যে আমরা যাচ্ছি। এইটা হলো একটা নমুনা। আর একটা নমুনা দেখা যাক ওই বিদ্যাসুন্দর থেকেই। এখানে আর একটু বড় করে পাওয়া গেছে বলে কতগুলো জিনিস হয়তো আমাদের দেখতে সুবিধা হবে, এবং আবার আমি এরকম দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি। প্রথমে এটা দেখুন, মাঘে, ঘটা দেখতে অন্যরকম, ঘয়ের তলায় এখানে একটা পুটলি রয়েছে, ময়ের সঙ্গে একটা সাদৃশ্য আছে। আচ্ছা, এইটা হচ্ছে ফুল, ঘন ঘন ফুলধনু কামি জনে হানে। লটায় যে আমরা দুটো ঢেউ দেখতে পাই, দুটো ঢেউ কিন্তু নেই, একটাই ঢেউ আছে। এখন বলুন তাহলে লয়ের সঙ্গে নয়ের তফাৎ কী হলো? লয়ের সঙ্গে নয়ের তফাৎ প্রায় ছিল, এবং লয়ের সঙ্গে নয়ের তফাৎ এত কম ছিল যে মানে বাংলা কথাতেও ল আর ন অনেক সময় সমার্থক হয়েছে, লেবু আর নেবু, ল আর নেওয়া, এরকম অনেক উদাহরণ আছে, যাতে বাংলায় ল আর ন যে ঠিক দুটো আলাদা আলাদা ব্যঞ্জন, এটার বোধটা খুব স্পষ্ট ছিল। এখানে দেখুন, মলয়া পবনে, এটা ল,
এটা ন। যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় একটু তফাৎ হাতে চোখে পড়বে, এই লয়ের ক্ষেত্রে এই পুটলিটা একটু নিচের দিকে আর নয়ের ক্ষেত্রে পুটলিটা একটু ওপর দিকে মুখ করবে। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে তফাৎ। আচ্ছা, আর একটা খুব চমৎকার জিনিস এখানে দেখা যায়, সেটা হচ্ছে এই যে সূক্ষ্মতম মঞ্জুরি কি বলিব ইয় জল। এখানে দেখুন উপরে একটা পরিষ্কার ইয় লেখা আছে এবং তলাতে একটা পরিষ্কার জ লেখা আছে। এই যে রকম যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণকে আমরা বলবো সুবিধার জন্য স্বচ্ছ যুক্ত বর্ণ। স্বচ্ছ মানে হচ্ছে সেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিসে কিসে জোড়া হয়েছে। এখানে দেখুন ফাল্গুন, লয়, গয়, রস্যকার, সেটা এমনিতেও অনেক সময় লেখা হয়, কিন্তু সমস্ত যুক্ত বর্ণই যে স্বচ্ছ তা হয়তো নয়। যেমন ময় কয় একটা কোথাও আছে, ময় কয়, ময় কয় এটা খুব স্বচ্ছ নয়, কিন্তু একটু ভালো করে দেখলে এখানে একটা ও আর তলায় একটা পরিষ্কার ক অন্তত দেখা যায়, কিন্তু হয়তো পুরোটা স্বচ্ছ নয়। ওই তো বললাম, ওই সমস্ত বানান সব ঊনবিংশ শতাব্দীর আমদানি, এইসব সংস্কৃত অনুযায়ী। আমরা তো বলি ত্বক, ব কোথায় আমাদের উচ্চারণে, তখন লোকে কথা বলার মতো করে বানান লিখত। যাই হোক, বানানের দিকটা আমরা দেখছি না, বানানের দিকটা এই বক্তৃতার মধ্যে না আনাই ভালো, যদিও দু একটা মন্তব্য এরম এসেই যাবে। আচ্ছা, দ্বিতীয় পর্বে আসে। দ্বিতীয় পর্বটা বললাম যে ছাপাখানার শুরু বিদ্যাসাগরের আগ পর্যন্ত। প্রথম যে বাংলা বই ছাপা হয় সেটা হচ্ছে হালেদের বাংলা ব্যাকরণ। এইটা হচ্ছে তার নামপত্রের একটা অংশ। এতে দেখুন কয়েকটা জিনিস, একটা জিনিস এখানে চেহারাটা দেখে বুঝতে পারছেন যে এই যে ধাতু কেটে কেটে যে তৈরি করা ছান, সেগুলো খুব উন্নত হয়নি তখন, যার জন্য কাটাটা একটু একটু ছেলে মানুষই মনে হচ্ছে, খুব খুব ভালো কাটা নয়। কতগুলো বর্ণের চেহারা, ধয়ের চেহারা দেখুন অন্যরকম। অনুস্বর নিয়ে প্রায় গোটা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী জুড়ে অনুস্বর নিয়ে নানান রকমের খেলা চলেছে। এখানে অনুস্বরের তলায় এই জিনিসটি ছিল না। আর জিনিস দেখুন যে এখানে উয় গয় রফালা, উয় গয় রফালা আজকালকার বাংলা ভাষা লিখতে গেলে দরকার হয় না, আমরা ওই উটাকে আগে অনুস্বার করে বসি। যদিও অন্যান্য বর্গের ক্ষেত্রে কিন্তু এটা হয়, ময় পয় রফালা হতে পারে সম্প্রতি, নয় তয় রফালা হতে পারে সন্ত্রাস, হ্যাঁ, কিন্তু উয় গয় রফালা এখনকার বাংলায় আর নেই। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আমরা যে জিনিসটা আলোচনা করছি এখানে হরফ সম্বন্ধে, হরফের কী কী বিষয় আমরা আলোচনা করছি। একটা হচ্ছে যে একটা বাংলা ভাষা লিখতে গেলে, ছাপাতে গেলে ঠিক কী কী চিহ্ন দরকার হবে আমার, তার জন্য যেটা বলছি এখনকার বাংলা ভাষায় হলে আমার এই চিহ্নটার দরকার হবে না। এইটা হচ্ছে তার একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে যে যে চিহ্নগুলোর কথা বলছি সেই চিহ্নগুলো কীরকম দেখতে হবে। এখন কীরকম দেখতে হবে মানে সেটা ছোট না বড়, সরু না মোটা, এই আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু তাদের মধ্যে মূলগত কোনো তফাৎ আছে কিনা সেইটা দেখানোটাই হচ্ছে উদ্দেশ্য। এখানে দেখুন বয় দয় একটু অন্যভাবে লেখা, যদিও সেটা হাতের লেখা মানে নড়ে গিয়েছিল কিনা এটা বোঝবার কোনো উপায় নেই, কিন্তু এইরকম একটা, এগুলো হচ্ছে হালেদের ব্যাকরণ প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে, কাজে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বাংলা ছাপা ছিল এইরকম। প্রসঙ্গত একটা মন্তব্য একটু করে রাখি, যে যে ভদ্রলোকের লেখায় বাংলায় প্রথম ছাপা হওয়া বই বেরোলো, তার নামটি নিয়ে বাঙালিরা যেরকম কুস্তি করেছে সেটা দেখলে আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় এবং লজ্জা হয়। তার নাম কেউ লেখেন হ্যালহেড, কেউ লেখেন হলহেড, কেউ লেখেন হালহেড। তিনি নিজে যখন হালেদ লিখে গেছেন, আমাদের কি অধিকার আছে যে তার নামটা বিকৃত করার, এটা আমি বুঝে উঠতে পারি না। কিন্তু যাই হোক, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি নিজে তার নাম লিখতেন হালেদ। হালেদ ইংরেজি মানে হচ্ছে হালেদ যুক্ত ইংরেজি, ইংরেজ হালেদ সেটা লিখেছেন এই অর্থে। যাই হোক, এটা হরফের কথা না।
হালেদের ব্যাকরণ থেকে একটা পাতা আমি এখানে তুলে দিয়েছি। এখানেও কি কি বিশেষ করে লক্ষ্য করার মতো সেটা আমি আবার কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি। এইখানে হয়তো অনেক ভালো করে দেখতে পাচ্ছেন তয়রস্যুকারটা। তয়রস্যুকারটা যে ও এর মতো দেখতে, সেই চেহারাটা দেখতে পাচ্ছেন। যেরকম করে পরে বিদ্যাসাগরী লেখাতে নয় তয় রস্যৌকার দিতে গেলে নয়ের তলায় এইরকম একটা জিনিস বসানো হয়। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আজ্ঞা, জয় ইয়। সেই জয় ইয় এখন আমরা যেরকম দেখতে অভ্যস্ত, চেহারাটা একেবারেই সেরকম, চেহারাটা অন্যরকম। কিন্তু এইখানে দেখুন স্থান, এই নিবেদন আমি করি তোর স্থান। এখানে দন্তের শয় থয়, পরিষ্কার উপরে একটা দন্তের স, তলায় একটা থ, স্বচ্ছ যুক্ত বর্ণের নমুনা। কিন্তু সব জায়গায় যুক্ত বর্ণ স্বচ্ছতা, যেমন এই যে জিনিসটা কি, এটা এখনকার দিনে শিক্ষিত কাউকে পড়তে বললে এটা প্রায় কেউই পড়ে উঠতে পারবেন না। আনন্দিত সোমদত্ত দেখিয়া, এটা চ নয়, এটা ঠ, ঠয় আকার, সেটুকু না হয় বোঝা গেল। কিন্তু এই জিনিসটা হচ্ছে কয় রস্যুকার। কয় রস্যুকারের জন্য তখন একটা বিশেষ চেহারা ছিল। যেমন পরবর্তীকালেও গয় রস্যুকার বা তালবসায় রস্যুকারের জন্য সব বিশেষ বিশেষ চেহারা ছিল, বা এখনো আছে। সেরকম কয় রস্যুকারের জন্য তখন একটা বিশেষ চেহারা ছিল। কাজে এই শব্দটা হচ্ছে ঠাকুরে। এবং ঠাকুরের মধ্যে আরো একটা জিনিস লক্ষ্য করুন যে রয়ের তলায় কিন্তু এখনো ফুটকি নেই। র কিভাবে লেখা হচ্ছে, র লেখা হচ্ছে বয়ের মতো লিখে তার মাঝখানে পেটটা কেটে। এখনো অসমীয়া ভাষায় এইভাবে র লেখা, কিন্তু সেটাই যে অবিকল্প রূপ তা নয়। এখানে দেখুন ফুটকি দিয়ে দেওয়া, তার মানে দুরকম রূপই তখন চালু ছিল। এক একজন এক একটা লিখতেন, কখনো একই জনে দুভাবে লিখতেন। এই পাতাটা যদি দেখেন বেশিরভাগ জায়গাতেই হচ্ছে পেট কাটা র, কিন্তু দু একটা জায়গাতে ফুটকি দেওয়া র দেখা যাচ্ছে। এখানে পেট কাটা র, এখানে পেট কাটা র, ইত্যাদি ইত্যাদি, এখানে পেট কাটা র ইত্যাদি। এইগুলো ছিল এখনকার সময়ের থেকে তফাৎ। এইটা তার কিছুদিন বাদে, এটা মানে ঊনবিংশ শতাব্দীর গোড়ায় একটা অভিধান বেরিয়েছিল। সেই অভিধানের একটা পৃষ্ঠা। এখানেও দেখুন যে ওই তখনও ওই কেটে কেটে যে হরফ বানানোর যে প্রযুক্তিটা, সেটা খুব একটা ভালো হয়নি। যদিও পাশে যে রোমক হরফে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু লেখার প্রযুক্তি বেশ ভালো, কিন্তু বাংলার ক্ষেত্রে তারা সেরকম ততটা উন্নতি করতে পারেননি তখনও। হয়তো এর একটা কারণ হচ্ছে যে যারা এগুলো করতেন তাদের কাছে প্রযুক্তিটা ছিল, কিন্তু প্রযুক্তিটা তারা ইউরোপ থেকে শিখে এসেছিলেন, কিন্তু তারা বাংলা হরফটা জানতেন না। কাজে সন্তর্পণে কাজটা করতেন। আরো কতগুলো জিনিস লক্ষ্য করুন যে ধরুন এখানে এই যে পূর্বপদ, ব, তার তলায় আবার ব, এমনকি মাত্রা টাত্রা শুদ্ধ ব, তার উপরে রেফ, পূর্বক। হ্রস্বকার দীর্ঘকারের মধ্যে তেমন কোনো তফাৎ দেখা যাচ্ছে না। এখানে পুরীতে, এখানে পূর্ণ হইতে, সবই একই রকম। এখানে রয় দীর্ঘকার, পুরুষ রয় দীর্ঘকার, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি ভাবে ওই যে আমরা হালেদের ব্যাকরণে যেরকম নমুনা দেখলাম, প্রায় তার কাছাকাছি রয়েছে ছাপা ঊনবিংশ শতাব্দীর গোড়ায়। এইটা হয়তো আপনারা পেছন থেকে ভালো দেখতে পাবেন না, কিন্তু খুব দেখার দরকার নেই। এটা একটা পৃষ্ঠা, এটা হচ্ছে লুকের যে বাইবেল, তার থেকে একটা পৃষ্ঠা। এখন এখানে এটাকে আমি একটু বড় করবার চেষ্টা করেছিলাম, সেটা খুব একটা সুবিধা হয়, কিন্তু তাও একটু বড় করে এখানে দু একটা জিনিস অন্তত এখান থেকে দেখা যাবে। যেমন একটা জিনিস হচ্ছে, আচ্ছা এইখানে একটা দয় জফালা আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, যদিও খুব ভালো আসেনি। হ্যাঁ, এখানে দেখুন ওই জফালাটা ওই দয়ের সঙ্গে মুড়ে লেখা হয়েছে। এখানে বয় জফালা লেখার জন্য ঠিক একই কাজ করা হয়েছে। বয়ের সঙ্গে, বয়ের পাশে একটা কমলা লেবুর কোয়া দিয়ে জফালা করা হয়েছে, কিন্তু সব জায়গায় কিন্তু
তা নয়, যেমন শিষ্য, এখানে কিন্তু জফলা একটা সম্পূর্ণ আলাদা। যেহেতু এইটা খুব একটা ভালো আসেনি, সেই জন্য এটার আমি বেশি আলোচনা করছি না। তবে আর দু একটা জিনিস সাথে এখানে দেখতে পাই, যেমন দন্তের শয় থয় লেখা, এখানে ওই তলায় একটা হয়ের মতো জিনিসই দেখা যাচ্ছে, এখানে আর পুরো থয়ের মতো জিনিস দেখা যাচ্ছে না। মোটামুটিভাবে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা ভাষা নিয়ে যে কাজটা হয়েছিল, তাতে গদ্যের মানে বাংলা গদ্য তাতে তৈরি হয়েছিল, কিন্তু গোটা ব্যাপারটাকে একটু মানে বাংলার থেকে যত দূরে নিয়ে যাওয়া যায় সেরকমভাবে একটা একটা প্রচেষ্টা বা একটা মতামত ছিল তাদের মধ্যে, যার জন্য এই যে বানান বলুন বা এই যে স্বচ্ছ যুক্তবর্ণ বলুন, সব কিছুর থেকেই তারা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। এখানে একটা তালিকা রয়েছে বিভিন্ন যে যুক্তবর্ণ, সেগুলো কোনটা কোনটা বিশেষ রকমের রূপ আছে। দেখছেন কতগুলো যুক্তবর্ণের রূপ এখানে দেখানো হয়েছে। তার মধ্যে কতগুলো দেখলে খুব আশ্চর্য লাগবে, যেমন এইটা হচ্ছে কয়লিকার। আমরা তো দেখলে বলতাম হয়লিকার, কিন্তু এটা আসলে কয়লিকার। এটার সঙ্গে আমরা এখনো পরিচিত, তাহলেই ভালো হতো, কিন্তু যাই হোক, গয় রস্যকার, গয় ধয়, এটা তো গয় বফলার সঙ্গে কোনো তফাৎ চোখে পড়ছে না। হ্যাঁ, সে কিন্তু কতগুলো দেখুন খুব আশ্চর্য। যেমন একটা হচ্ছে এইটা তয় জফলা। তয় জফলাও ওই একই ব্যাপার, ওই যে বলছিলাম যে পাঁচটা মুড়ে দেওয়া, তটাকে নিয়ে নামাতে নামাতে ব্যাস এবারে খানিক বাদে আর ধৈর্যচ্যুত হয়ে পাঁচটা মুড়ে দিয়ে ওপরে চলে গেছে। এই হচ্ছে তয় জফলা। হ্যাঁ, এই দেখুন নয় তয় রস্যকার, বিদ্যাসাগরী লেখা যেরকম দন্তের শয় তয় রস্যকার ইত্যাদি, হয় রস্যকার, হয় রিকার ইত্যাদি। এবং মূর্ধন্যস্বয় মূর্ধন্য ন, সেটারও এই রূপটা চলে এসেছে। এবং এই রূপটা সত্যি বলতে এটা এতই খারাপ একটা রূপ তৈরি হলো যে পরবর্তীকালে মানে সবাই ভাবতো যে এটা হচ্ছে মূর্ধন্যস্বর সঙ্গে ইয়র একটা যোগফল, কিন্তু মূর্ধন্যস্বর সঙ্গে ইয় যোগ হওয়া সম্ভবই নয়, এটা মূর্ধন্যস্বর সঙ্গে মূর্ধন্য নয়। এইরকম সব নানান রকম বিশেষ বিশেষ রূপ তখন চালু ছিল। এটা হচ্ছে মোটামুটি আমি যেটা বলছি সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা। এই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় আসরে এলেন বিদ্যাসাগর। তৃতীয় পর্ব, আপনাদের মনে আছে তৃতীয় পর্ব হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে নানান রকমের রূপ যে চালু ছিল, যেমন পেট কাটা হবে কি ফুটকিওয়ালা হবে ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক যে সংশয় ছিল, অনেক বিকল্প ছিল। উনি ঠিক করলেন যে এইরকম থাকা উচিত না, একটা সর্বজনমান্য একটা রূপ থাকা উচিত। তো সেইটা করবার জন্য উনি সচেষ্ট হলেন, এবং সেই চেষ্টার ফলে যে জিনিসটা দাঁড়ালো, অনেকেই আমরা সেই জিনিসটাকেই ভাবি যে সেইটাই হচ্ছে বাংলা ভাষার লেখার, বাংলা হরফের একমাত্র রূপ। অন্য যে যেভাবে লেখে তারা হয় বোকা, নয় বেশি সর্দার ইত্যাদি ইত্যাদি। এইটাই হচ্ছে বাংলা লেখার আসল রূপ। সেই আসল রূপের একটা নমুনা এখানে দেখানো হয়েছে। এখন এই আসল রূপটা আমি যে এতবার কথাটা বলছি তার কারণ হচ্ছে যে আপনারা দেখছেন যে নানান রকমের রূপ আসলে ছিল। বিদ্যাসাগর তার কোনোটাকে গ্রহণ করেছিলেন, কোনোটাকে বর্জন করেছিলেন। সব জায়গায় তার গ্রহণ করার যুক্তি বা বর্জন করার যুক্তি খুব স্পষ্টভাবে তিনি জানিয়ে যাননি। কোনোটার ক্ষেত্রে বলে গেছেন, কোনোটার ক্ষেত্রে বলেননি। বিদ্যাসাগরের সময় যারা ভালো লিপিকর হতেন তাদের হাতের লেখা চমৎকার হতো, এবং সেই হাতের লেখার মতো করে যাতে ছাপানো যায় সেইটা ছিল তার লক্ষ্য। অর্থাৎ ছাপা যদি ভালো হতো তাহলে লোকে বলতো সুন্দর হাতের লেখার মতো ছাপা হয়েছে। এখন আমরা ঠিক উল্টোটা বলি, এখন আমরা কারোর হাতের লেখা ভালো হলে বলি ছাপার মতো হাতের লেখা। কাজে বিদ্যাসাগর যা ভেবে তার হরফ সংস্কারের চেষ্টা মানে চিন্তা করছিলেন, সেই চিন্তাটাই এখন আর নেই। এখন চিন্তাটাই সম্পূর্ণ উল্টে গেছে। তা এখন এই তিনি যেটা করছিলেন ভালো হাতের লেখার মতো করবার জন্য, তার জন্য এই সমস্ত ব্যাপারগুলো খানিকটা হয়েছে। যেমন
এই যে এই যে নয় জফাল, এর কারণটা হচ্ছে ওই ওই যেটা একটু আগে বললাম, ওই ন লিখে এমনি করে, আর তখন কলমটা না তুলে, মনে রাখবেন তখন কিন্তু জেল পেনের যুগ না, হ্যাঁ, তখন কলম বারবার ডুবাতে হতো, কাজে মানে একবার তুলে নিলে কলম আবার শুকিয়ে যাবে, কাজে ওখান থেকেই ঝট করে ওপরে তুলে দাও, হ্যাঁ, কাজে সেই রকম ভাবে দয় রস্যকা একই ব্যাপার, ওটাকে কোনো মতে নেমে একটা করে দাও, হ্যাঁ। তো এই জিনিসটা তখন ছিল, তো যার ফলে বিদ্যাসাগর এই জিনিসগুলোকে নিয়েছিলেন। যদিও মানে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি যেরকম যুক্তিবাদী মানুষ ছিলেন, তাতে এগুলো যে অযৌক্তিক এটা তিনি নিশ্চয়ই মানতেন, কিন্তু খুব বেশি সংঘাতে গেলে হয়তো তার জিনিস, তার যে সমস্ত বদল তিনি করছেন সেগুলো গৃহীত হওয়ার সম্ভাবনাও কমে যেত, সেই জন্য হয়তো খুব বেশি সংঘাতেও তিনি যেতে চাননি, এটাও হতে পারে। এখন বিদ্যাসাগরের এই ব্যাপারটার পরে কি হল? বিদ্যাসাগরের পরে এই জিনিসটাই তো থেকে যেতে পারত, কেন থাকলো না? কেন আরও কিছু করবার প্রশ্ন বাকি রয়ে গেল? তার একটা বড় কারণ হচ্ছে যে বিদ্যাসাগরের এই সংস্কারের পরে বাংলা লিখতে গেলে যতগুলো ছাঁদ দরকার হতো তার সংখ্যা হচ্ছে 550-র বেশি। ব্যাপারটা একটু ভালো করে বুঝুন। এখানে একটা কম্পিউটার আছে, এর কিবোর্ডে মোটামুটি ছোটো হাত বড় হাত সব ধরলেও শখানেক জিনিস লেখার আছে, তাই তো? একজন যখন ইংরেজিতে একটা লেখা কম্পোজ করেন, তার সামনে দুটি ডালা থাকে, দুটি ডালা বড় হাত ছোটো হাত মিলে জিনিসগুলো থাকে, যেখানে যেটা থাকলে সুবিধা হয়। বাংলা করবার সময় 5খানা ডালার দরকার হয়, এখানে দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই তাহলে যিনি কম্পোজ করছেন তাকে এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে, এখান থেকে নিয়ে সব কম্পোজ করতে হয়। বাংলা বইতে যে ছাপার এত ভুল থাকে ইংরেজি বইয়ের তুলনায়, এটা হচ্ছে তার প্রধান কারণ। এবং তার চেয়েও যেটা মুশকিল সেটা হচ্ছে যে জিনিসটা মানে ওই যেটা বললাম আগে, এই যুক্তির দিক থেকেও অনেক জায়গায় বেশ খটোমটো লাগে। যেমন রস্যকার লেখার কত রকম ব্যবস্থা আছে বিদ্যাসাগরী হরফে দেখুন। এইটা হচ্ছে মোটামুটি স্বাভাবিক রস্যকার, কয় রস্যকার। দন্তেশ্বয় রস্যকার দিলে দন্তেশ্বটাকে একটু গোল করে দিন। তালবস্বয় রস্যকার দিতে গেলে সেটা ওই হিন্দির রস্যকারের মতো, দেবনাগরীর রস্যকারের মতো রস্যকার হবে। সেই একই রস্যকার এখানে রয় রস্যকার দিতে গেলে দয় রস্যকার দিতে গেলে দয়টাকে মুড়ে দিন, আর হয় রস্যকার একেবারে তার আর কোনো তুলনা নেই। হ্যাঁ, এত রকমের রস্যকার থাকার সত্যি দরকার? এতে কি কারুর কোনো সুবিধা হয়েছে? আরো কিছু নমুনা দেখা যাক। এরকম একটি দাগ, এখানে হচ্ছে রস্যকার, এখানে হচ্ছে ত, একই রকম দেখতে কিন্তু দাগ। এটা কি ভালো হলো? একই দাগের দুরকম অর্থ। এখানে দেখুন সেই একই দাগ, এখানে দীর্ঘকার, এখানে রিকার। আমার ধ্বনিমালা বর্ণমালা বইতে এই দুটো দেখিয়ে আমি তলায় একটা মন্তব্য করেছিলাম যে রূপ চান বা হৃদয় চান, আপনাকে একই আঁকড়ি ব্যবহার করতে হবে। সেটা কি ভালো কথা হলো? এই যে জফলা, সত্যি কি এগুলোর কোনো দরকার ছিল? একটা দয়ের পাশে একটা জফলা লিখলে কি যথেষ্ট হতো না? নয়ের পাশে, দন্তেশ্বর পাশে, তালব্যস্বর পাশে একটা আলাদা করে জফলা লিখলে কি খারাপটা হতো? তো কাজে এইরকম প্রচুর অনাবশ্যক জিনিস ভিড় করেছিল বিদ্যাসাগরের দ্বারা সংস্কার করা যে হরফ তৈরি হলো তার মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে রূপগুলো, এগুলো যে একদম খুব একটা দৈব নির্দিষ্ট রূপ এরকমও নয়। এই রূপগুলো আসলে নানান রকম বিবর্তনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। যেমন ধরুন কয়রা প্রথমে নিশ্চয়ই এরকম ছিল। আজকে যদি আপনাকে কেউ একটা নতুন ব্যঞ্জন বর্ণ লিখতে পারে, ধরুন হলদিরাম ঠিক করে তাহলে লয় দয় দিয়ে লিখ, তারা কি একটা এরকম একটা টান দিয়ে বললে এটা লয় দয়? তা তো হবে না। একটা ল থাকবে, একটা দ থাকবে, তবেই তো লোকে হলদিরামে যাবে নাকি?
তেমনি কয়রা ফলা এরকমই ছিল, কিন্তু লেখার সময় ক্রমশ এটা হয়তো একটু একটু ছোট করে লিখে ফেললেন, তারপরে সেটা আস্তে আস্তে আরেকজন যখন টুকলেন তখন এরকম টুকলেন, এই করতে করতে এটাই এই হয়ে গিয়ে কাজে মানে এই যে রূপটা, মানে এই রূপটা ছাড়া আমরা কিছু ভাবতে পারবো না, এটা এটা মোটেই ঠিক না। তয় রফালাও দেখুন, এই তয় লিখে রফালা, কিন্তু তাদের লেখার সময় অনেকেই এত দূর আসেন না, এই খানিকটা এসে তারপরে তাড়াতাড়ি করে মেরে দেন, তারপরে এটা আস্তে আস্তে ছোট হতে থাকে, ছোট হতে হতে এই অবস্থা হয়। ওই 3 নম্বর তয় রফালাটা অনেক পুরনো বাংলায় দেখা যায়। হ্যাঁ, সেটা তয় তয় রফালা ছিল। আচ্ছা, উ গ দেখুন, উ গ, কিন্তু এখানে লেখার সময় আপনি এবার এখান থেকে কলম না তুলে সোজা এখানে আসবেন, ফলে এইটি তৈরি হলো, এই এই যে জিনিসটি তৈরি হলো, এইটাই এখানে এই জিনিস, আর এই ওপরেরটা এই ঝুঁকেও আস্তে আস্তে ছোট হতে হতে এইরকম একটা অবস্থা দাঁড়ালো। কাজে মানে এই যে রূপগুলো, এই রূপগুলো নিয়ে ঠিক এতটা মাতামাতি করার কোনো দরকার ছিল না। এবং বিদ্যাসাগর সেই সময় যদি আরও বলিষ্ঠ হতেন, মানে বিদ্যাসাগরের বলিষ্ঠতা নিয়ে অভিযোগ করার কোনো মানে হয় না, মানে তিনি যতটা বলিষ্ঠ ছিলেন তার চেয়ে বলিষ্ঠ হওয়া তো সম্ভব নয়, কিন্তু ওই মানে যার আছে তার কাছেই আমাদের প্রত্যাশা বেড়ে যায় যে হয়তো তিনিই পারতেন যদি চেষ্টা করতেন, কিন্তু তিনি এগুলো করেননি হয়তো। যেটা বললাম, সমসাময়িক কালের একটা দাবি ছিল, সেই দাবিটাকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করতে চাননি বা পারেননি। তবে বিদ্যাসাগরের সময় সবাই যে এইভাবেই লিখত তা না। যেমন ধরুন, বিবিধার্থ সংগ্রহ বলে একটি পত্রিকা বেরোতো, সেই বিবিধার্থ সংগ্রহের 1780 শকাব্দ মানে 1858 খ্রিস্টাব্দের একটা পাতার থেকে একটুখানি নমুনা দেখুন, ভয় রফালা দেখুন। এটা কিন্তু বিদ্যাসাগরী ভয় রফালা নয়, এটা একদম পরিষ্কার ভ তার তলায় রফালা, এটা হচ্ছে সেই স্বচ্ছ স্বচ্ছ নমুনা। 9 তয় রস্যকার দেখুন, 9 তয় রস্য। আবার দেখুন তাদের এই পেট কাটা র তখনও তারা চালু রেখেছেন, অনুস্বরে তখনও তারা তলার অংশটা দিচ্ছেন না, যদিও বিদ্যাসাগর সুপারিশ করেছেন এগুলো দেওয়ার এবং রটাকেও ফুটকি দিয়ে লেখার, সেগুলো তারা করেন। কাজে এরকম একটা মিশ্রণ ছিল। আবার এখানে যদিও রয়রস্যুতে তারা পেট কাটা র লিখেছেন, এখানে দেখুন ফুটকি দেওয়া র লিখেছেন। হ্যাঁ, কাজে শুধু রসকার দেওয়ার সময় ওইটা এবং দীর্ঘকারও, সেটা এখানে নমুনা নেই, ওই রকম ব্যবহার করছেন। কাজে মানে বিদ্যাসাগরের যে সুপারিশগুলো সেগুলো যে একেবারে সবাই একেবারে অক্ষরে অক্ষরে মেনে নিয়েছিল তা নয়, কিন্তু মোটামুটিভাবে বাংলা ছাপার ক্ষেত্রে একটা মানে সবাই মেনে নেবে এরকম একটা রূপ প্রতিষ্ঠিত হলো। এবারে আমি আসছি যে ওই যে বিদ্যাসাগরের যে অসুবিধাগুলো বললাম, যে 1 নম্বর হচ্ছে যে এতগুলো 550-র ওপরে জিনিস, সেই অসুবিধার জন্য অনেক সমস্যা হতো। এবং যেটা বললাম যে ছাপার অনেক ভুল হতো এবং ছাপাতে সময় লাগতো। ছাপাতে সময় লাগালে সবচেয়ে বেশি অসুবিধা কার? খবরের কাগজের। কারণ তাদের আজকেরটা আজকে ছাপাতে হবে, তাই তো? তা কাজে খবরের কাগজওয়ালারা খুব চেষ্টা করতে লাগলেন যে কী করে নতুন ছাপা করা যায়। এবং সেই জিনিসটা শেষ অবধি হলো আনন্দবাজার পত্রিকা 1935 সাল থেকে লাইনও ছাপা শুরু করলেন। লাইনও ছাপার প্রযুক্তিটা ইউরোপে ছিল, তো ইংল্যান্ডে লাইনও কোম্পানি ছিল, সেই লাইনও কোম্পানিকে তারা বরাদ দিলেন যে বাংলার জন্য লাইনও করে দিতে হবে। এবং সেই জন্য আনন্দবাজারের পক্ষ থেকে কয়েকজন বিশেষজ্ঞ নিয়োগ করা হলো, তারা তাদের সঙ্গে মিলে কাজ করতে লাগলেন এবং গোটা জিনিসটার একটা ছক প্রথমে তৈরি করলেন কলকাতায় বসে সুরেশচন্দ্র মজুমদার। তিনি তখন আনন্দবাজারের কর্ণধার ছিলেন এবং তিনি যার সাহায্য নিলেন তিনি হচ্ছেন রাজশেখর বসু। সুরেশচন্দ্র এবং রাজশেখর দুজনে মিলে অনেক সরলীকরণ করলেন লেখা। এই সরলীকরণটা বোঝানোর জন্য আমি এই একই জিনিস দুভাবে লেখা দেখিয়েছি। এইটা হচ্ছে বিদ্যাসাগরী ছাপার নমুনা, আর ডান দিকেরটা হচ্ছে লাইনও ছাপার নমুনা। তফাৎগুলো দেখুন, প্রথম লাইন থেকেই দেখতে পাবেন দয় রস্যকার, এটা বিদ্যাসাগরী, আর ওখানে দেখুন দ, পাশে একটা রস্যকার। এতে কি সুবিধা হলো? সুবিধা হচ্ছে
যে বিদ্যাসাগরের ছাপাতে এই দয় রস্যকারের জন্য একটা ছাঁচ রাখতে হতো, লয় রস্যকার, তারপরে কয় রস্যকার, ক্ষয় রস্যকার, বয় রস্যকার, প্রত্যেকটার জন্য আলাদা 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 জিনিস তৈরি করতে হতো। কিন্তু যেই দুটোকে পাশে দিয়ে দেওয়া হলো অমনি আর প্রত্যেকটার আলাদা দরকার নেই, খালি রস্যকার। সেই একই রস্যকার এখানে দয়ের পাশে বসেছে, এখানে লয়ের পাশে বসেছে, এখানে পয়ের পাশে বসেছে, ইত্যাদি ইত্যাদি। কাজে দেখুন এক ধাক্কায় মানে প্রায় গোটা 10-12 কমিয়ে ফেলা গেল। রস্যইকার দেখুন, এখানে গয় রস্যইকার আর এখানে গয় রস্যইকার, বা গয় রস্যইকারের চেয়ে আরো ভালো বুঝবেন রয় রস্যইকারটা দেখুন। রয় রস্যইকারটা দেখুন, আমি এখানে এটা ধরছি, এটা দেখতে পাচ্ছেন রস্যইকারটা শুরু হয়ে শেষ হয়ে গেছে, তারপরে রস হচ্ছে। এখানে দেখুন রয় শূন্য রয় রস্যইকার, রস্যইকার শুরু হয়ে শেষ হয়ে গেছে, তারপর রয় শূন্য রয়। তাহলে এই ছাপাতে ওই যে রস্যইকারের জন্য যা যা জটিলতার দরকার হতো সব চলে গেল। দীর্ঘইকারও একই ব্যাপার, যদিও এখানে তার নমুনা আছে কিনা চট করে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। জীব জীব জীব, হ্যাঁ জীব জন্তু জীব। হ্যাঁ, এখানে এটাতে আরো ভালো বুঝতে পারবেন। জটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, জয়ের পাশে গিয়ে দীর্ঘইকার বসেছে। আর যেটা তারা সরলীকরণ করলেন সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে। যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে তারা কি করলেন, এই দেখুন দন্ত, দ এখানে কি ছিল দন্ত, নয় তয়ের জন্য একটা আলাদা জিনিস দরকার হতো, এখানে তা করলেন না। এখানে একটা ছোট ন, একটু ভাঙা ন, তার ডান দিকে ডাঁটিটি নেই, সেই ভাঙা নটি বসছে, তার পাশে ত বসছে। তো নিতে আর কি সুবিধা হলো, একটা ভাঙা ন তো দরকার হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই ভাঙা নটাই এখানে ইন্দ্র লিখতে বসেছে। এই ভাঙা নটাই আবার যদি নয় ভয় লিখতে হয় বা নয় ক্ষয় লিখতে হয়, এই যে ওই একই জিনিস সব জায়গায় বসছে। কাজে যাই নয় তয় নয় থয় নয় দয় নয় ধয় যা যা ছিল বা নয় ময়, সেগুলো সবের জন্য ওই একটি ছোট ভাঙা ন হয়। আর এই যে বিশেষ বিশেষ রূপ হয় রস্যকার নেই, এই গয় রস্যকারটাও দেখে নিন, গয় রস্যকার গয় রস্যকার। আর একটা জিনিস করলেন, এখানে কয়তয়ের জন্য একটা জিনিস দরকার হতো, এখানেও তাদের কয়তয়ের জন্য একটা জিনিসই দরকার হচ্ছে, কিন্তু এটা স্বচ্ছ। বলে যে ঠিক আছে, আমি যখন সংখ্যা যদি নাও কমাতে পারি অন্তত স্বচ্ছ তো করি। আবার কোথাও কোথাও যেমন দয় ধয়, সেখানে এখানে ছোট একটা দ, পাশে একটা ধ, এইরকম ভাবে তারা পুরো লেখাটাকে করলেন। এবং এর ফলে ওই যে 550-র ওপরে বলেছিলাম, সেইটা নেমে মোটামুটি 150 হয়ে গেল। এবং এইটা করার ফলে যেটা বললাম যে বাংলা যে টাইপ করা, কম্পোজ করা, এটা অনেক সহজ হয়ে গেল। ও ঠিক, খুব ভালো প্রশ্ন করেছে, হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছে। আচ্ছা, এটার জন্য এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস দেখাই। এই যে দুটো জিনিস যে আমি এখানে তুলেছি, আমি কিন্তু দুটো জিনিস মানে কোনো ছোট বড় করিনি, দুটো ঠিক যেরকম সাইজ ছিল সেরকম সাইজে আছে। তাহলে দেখতে পাচ্ছেন এইটা লিখতে যা যতটা জায়গা লেগেছিল, এটা লিখতে হচ্ছে কম জায়গা, লম্বা চওড়ায় বেশি হয়েছে। এই যে এইটা হয়েছে তার কারণ কি, যখন আপনি কম্পোজ করছেন একটা ক লিখলেন, কয়ের একটা ছাঁচ এনে রাখলেন, রয় শূন্য ছাঁচ এনে রাখলেন, ইত্যাদি ইত্যাদি করে আস্তে 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 গোটা জিনিসটা আপনি কম্পোজ করলেন। এবার কম্পোজ করে সবগুলোকে নিয়ে দড়ি দিয়ে বাঁধলেন যাতে নড়ে না যায়। এবার তার উপর কালি লাগিয়ে আপনি ধপাস ধপাস করে ছাপ নিতে পারেন, তাই তো? লাইনতে তা করা হয়। লাইনতে যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনি এই একটা লাইন পুরো টাইপ করলেন, কিন্তু যখন আপনি টাইপ করছেন তখন মেশিনের মধ্যে থেকে একটা ছাঁচ বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ভেতর দিকে ঢোকানো, মানে সন্দেশের ছাঁচের মতো ভেতর দিকে ঢোকানো। এইবার গোটা লাইনটা যখন হয়ে গেল, তখন ওই গোটা লাইনটাকে একসাথে নিয়ে তার উপরে তরল ধাতু ঢেলে দেওয়া, এই ধাতুটা জমে গেল, তাহলে গোটা লাইনটার একটা ছাঁচ তৈরি হয়ে গেল। এই জন্য লাইন। এখানে এই প্রত্যেকটা লাইনকে একসঙ্গে ধরে রাখার জন্য মাঝখানে মাঝখানে সব শীষের পাত দিতে হতো, কম্পোজিটারও বলে লেড দেওয়া, এটা তার কোনো দরকার নেই, কেন গোটা লাইনটাই তো একটা।
আরও একটা জিনিস দেখুন, যে যে বর্ণ ছিল না সেরকম বর্ণ লাইনতে অনায়াসে লেখা যায়, যেটা এমনিতে করা যায় না। এইখানে তার একটা চমৎকার উদাহরণ, এটা লীলা মজুমদারের, আরে বইটার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। না, খেরোর খাতা। খেরোর খাতা বই থেকে একটা, সেই তাদের বাড়িতে এক আয়া ছিল আর এক চাকর ছিল, তো দুজনেই ঝগড়া হচ্ছে। তারপর চাকর এসে বলছে যে দেখো না মা, ও আয়াটা বলছে যে কি লক্ষ্মী ঠাকুর নাকি হিন্দুদের দেবতা। চাকর ছিল খ্রিস্টান আর আয়া ছিল হিন্দু। আয়া চটে গেল, হ্যাঁ না না আয়া ছিল খ্রিস্টান, ভুল বলছি। তো আয়া চটে গেল, তা বললেই তো মানমণি মা, আমরা হলাম যে চার পুরুষের খ্রিস্টান, আমরা বরাবর ঘটা করে এসেছি, এ কথা কে না জানে। এরপর নারায়ণ হয়তো বলবে যে খ্রিস্টানদের তুলসী তলা সন্ধে দিতে নেই। মজার কথা হচ্ছে খ্রিস্টান বানানটা তালব্য টয়, এই জিনিস লীলা মজুমদারই লিখতে পারতেন, বোধহয় আর কেউ এ লেখার সাহস হতো না, এবং সেই খ্রিস্টান বানান অন্য কেউ ছাপতেও পারত। কিন্তু এদেরকে ছাপা কিছু নেই, কারণ এদের একটা ভাঙা তালব্য আছে, টয়ের পাশে বসিয়ে দাও। কিন্তু বিদ্যাসাগরী হলে তাদেরকে ওই তালব্য টয় একটা জিনিস তৈরি করতে হতো, সেটা না হলে হতো না। খুবই দুঃখের কথা, এই বইটির পরবর্তীকালের সংস্করণে এই শব্দটির বানান বদলে দিয়ে এটা ক্ষয় অকলয় রস্মিকা দন্তের টয় আকার ন করে দেওয়া হয়েছে, যেটা আমি মানে একটা জঘন্য পাপ বলে মনে করি। যাই হোক, কথাটা হচ্ছে এই যে এই রকমের যে হরফ, তার নানান রকম নতুন পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা অনেক বেশি। এবারে আমরা আসছি পঞ্চম পর্বে, অর্থাৎ কম্পিউটার। কম্পিউটার আসার পরে কি বদল হলো? একটা বদল হলো যে অবশ্যই কম্পিউটারে এই প্রথমে হরফগুলো তৈরি করতে হবে। এইটা সেই আমি একদম প্রথম দিকে যে হরফ তৈরি করেছিলাম তখন এরকম ডট ম্যাট্রিক্সের হরফ ছিল, এবং বুঝতে পারছি যে ডট ম্যাট্রিক্সটা যত সূক্ষ্ম হবে তত হরফগুলো শেষ পর্যন্ত তো আপনি এত বড় দল লিখবেন না, লিখবেন তো একটু করতে, কাজে এটাকে ছোটো করে দিলে আর এই খাঁচগুলো দেখতে পাবেন না, তখন সুন্দর একটা মসৃণ একটা দয়ের চেহারা দেখতে পাবেন। কিন্তু এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে আর ওরকম ডট ম্যাট্রিক্সও দরকার। এখন যেটা করা হয়, এটা এই আমি যে ফন্ট তৈরি করেছিলাম তাতে যেভাবে দ তৈরি করা হয়েছে, দেখুন এখানে প্রথমে এরকম একটা আয়তক্ষেত্র চিহ্নিত করা হয়েছে, এটা হচ্ছে গোটা লাইনটা লম্বার দিকে মাপটা, অর্থাৎ এই লাইনে যা লেখা হবে তার কোনো কিছুই এর নিচে যাবে না এবং এর ওপরে যাবে না। হ্রস্বকার হলে সেটা এখানে বসবে, হ্রস্বইকার হলে এখানে বসবে, এর উপরে কিছু যাবে। আচ্ছা, এইবারে কতগুলো জায়গা চিহ্নিত করা আছে, যেমন এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এটা চিহ্নিত করে বলা হয়েছে যে এখান থেকে এখানে একটা সোজা দাগ টেনে, তারপরে এখানে একটা বিন্দু দিয়ে আর এখানে একটা বিন্দু দিয়ে বলা হয়েছে যে এখান থেকে এখানে চলে এসো। এই বিন্দুটা কিন্তু একটু ব্যাকা, মানে এই বিন্দুটার বাঁ দিক আর ডান দিক একই উচ্চতায় নেই। এইবার মজাটা হচ্ছে যে এইবার যখন এইটা আমি লিখবো, আমি এখান থেকে এখানে সোজা যাচ্ছি না, আমি বলছি যে এখান থেকে যখন যাবে তখন প্রথমে তোমার যাওয়ার মুখটা এই যে এখানে একটা বিন্দু আছে এর দিকে করবে, কিন্তু শেষ অবধি ওইখানে গিয়ে পৌঁছে। এবার কম্পিউটার বাকিটা বুঝে নেবে সবচেয়ে সহজে সেটা কিভাবে করা যায়। তো ও এই দিকে যাত্রা শুরু করে আস্তে আস্তে দেখতে দেখতে এদিকে চলে গেছে। তেমনি এখানেও এখান থেকে যাত্রা শুরু হবে, এইখানে থামতে হবে, থেমে এখানে শেষ করতে হবে। এবার কম্পিউটার বাকিটা বুঝে। এখন এতে কি সুবিধা হলো? এতে সুবিধা হচ্ছে যে এইবার যদি আমি এই বাক্সটাকে বড় করে দিই বা ছোট করে দিই, তাহলে আমি বড় বা ছোট মাপের হরফও তৈরি করতে পারবো। তার জন্য আমার আলাদা কোনো পরিশ্রম লাগবে না, ওই একই পরিশ্রমে আমি যে কোনো মাপের হরফ তৈরি করতে পারবো। এইটা একটা বিরাট সুবিধা হলো। এই বিরাট সুবিধার ফলাফল আপনারা এখন দেখতে পাবেন যদি খেয়াল করেন। কোনো দিন খবরের কাগজে দেখবেন এত বড় মাপের একটা হরফের বেরোচ্ছে, বিশেষত যেদিন কাউকে আক্রমণ করে তারা 350 লোক মেরে দিয়েছেন বলে মনে করেন, বা এরকম যখন মানে খুব রসালো খবর থাকে এবং সেগুলো প্রায় কখনোই সত্যি হয় না, তো সেই রকম খবর যখন থাকে তখন দেখবেন বিশাল বিশাল ফন্টে দিই। ওই রকম ফন্ট আগে তৈরিই করা যেত।
এখন তৈরি করে নিয়ে কম্পিউটারকে বলে দেওয়া হচ্ছে ও ঠিক আছে এটা তুমি 10 পয়েন্টের জায়গায় 70 পয়েন্টের ফন্ট বানাও, কম্পিউটার বানিয়ে নিমেষে। আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে এই যে আয়তক্ষেত্রটা দেখিয়েছি তার প্রস্থটাকে শূন্য করে দেয়। হ্রস্বকার আমি যখন লিখবো তখন আমি বলবো যে এই আয়তক্ষেত্রের মধ্যে এইভাবে লিখবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ধরুন আমি এর আগে একটা দন্তন্য লিখেছি, দন্তন্যটা এখানে এসে বসেছে, এত দূর গেছে, তারপর হ্রস্বকার ও আর পরে যাচ্ছে না, ও হ্রস্বকারটা পিছিয়ে এসে এমনি করে দিচ্ছে। তার মানে ওই যে লাইনতে যে আগে দেখছিলেন গয় হ্রস্বকার নয় হ্রস্বকার যার জন্য ডান দিকে যেতে হচ্ছিল, কম্পিউটারকে আমরা অনায়াসে বলতে পারি দেখো হ্রস্বকার যখন দেবে তার আগে একটু পিছিয়ে এসো, তারপর হ্রস্বকারটা দিয়ে আবার ফিরে যাবে। কম্পিউটার অনেক কথা মনে রাখতে পারে, কাজে এটুকু আমাদের সাহায্য করবে। এই জিনিসটা হওয়ার ফলে লাইনের যে ব্যাপারগুলো একটু একটু চোখে লাগতো যে ওই হ্রস্বকারটা ডান দিকে বসছে ইত্যাদি ইত্যাদি, মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে, তো সেইগুলো আর হওয়ার কোনো দরকার রইল না। হ্রস্বকারটাকে আমরা পরিষ্কার তলাতেই বসাতে পারি। দেখুন এখানে কীরকম একটা উদাহরণ দিচ্ছি, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়ের মধ্যে একটা, সেই সময়ের প্রথম যে সংস্করণ, বই হয়ে প্রথম যে সংস্করণ, এটা সেখান থেকে, এটা পরবর্তী একটা সংস্করণ থেকে। এটা ওই একই জিনিস আমি আমার ফন্টে লিখেছি, আমার হরফ ব্যবহার করে লিখেছি। প্রথমটা দেখুন, প্রথমটা পুরো লাইনতে লেখা ছিল, এই যে হ্রস্বইকার দেখুন, হ্রস্বইকার শেষ হয়ে গেছে, তারপর ম শুরু হয়েছে, রেফ দেখুন বয়ের ডান দিকে রেফ বসেছে, তাই তো? এখন কম্পিউটার এসে যাওয়ার ফলে আমার হ্রস্বইকার পুরোটা এরকম শেষ হওয়ার কোনো দরকার নেই। আমি বলতে পারি হ্যাঁ হ্রস্বইকারটা দাও, তারপরে একটুখানি পিছিয়ে এসো, এবার পরের ইয়েটা শুরু করো, মটা শুরু করো, সেটাই এখানে বলা হয়েছে। যার ফলে ওই জিনিসটা আর নেই। তেমনি ধরুন রিকার, এখানে রিকার একেবারে পরিষ্কার দিয়ে তলায় বসছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কয় তয় আমি লাইনের মতো রেখেছি, কিন্তু আনন্দবাজার গোষ্ঠী তারা করলেন কি, তারা ইতিমধ্যে তাদের বোধোদয় হয়েছিল যে তারা পাপ করে ফেলেছেন, বিদ্যাসাগরের লঙ্ঘন করেছেন, কাজেই তারা আবার বললেন যে না সব আমরা আগের মতোই ফিরে যাব। ফলে তারা আবার আগের মতোই, মানে শুধু এইগুলো করলে তো কোনো অসুবিধা ছিল না, তারা সেই আগের মতো অস্বচ্ছ কয়তায় লিখতে লাগলেন, আগের মতো অস্বচ্ছ দয় ধয় লিখতে লাগলেন, ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছু নিয়চয় সব আবার অস্বচ্ছতায় ফিরে গেলেন তারা। এবং খবরের কাগজের জগতে নিয়ম হচ্ছে আনন্দবাজার যা করে অন্য সবাই তা নকল করে, অন্য সব পত্রিকা সেইটা নকল করতে শুরু করলো। এবং শুধু খবরের কাগজ নয়, বাংলা লেখা যেটা শুরু হলো, মানে বই ছাপা যা শুরু হলো, তাতেও এই রকমের হরফ ব্যবহার করা আবার শুরু হলো। অর্থাৎ স্বচ্ছতার দিকে এসে আমরা আবার বেশ খানিকটা পিছিয়ে বলছি। আনন্দবাজার এই ফন্টের বরাদ দিয়েছিল 1982-তে, তারপরে হয়তো 84-তে চালু হয়েছিল বা এরকম। যাই হোক, এই করে তারা আবার পিছিয়ে গেলেন। কিন্তু আমার ফন্ট বেরোবার পরে বাংলা একাডেমি একটা পরিকল্পনা নেন, তারা বলেন যে আবার আমরা কম্পিউটারেই স্বচ্ছ ফন্ট তৈরি করব, এবং এই করে তারা বাংলা একাডেমি একটা ফন্ট তৈরি করেন। এবং সেই ফন্টটা মোটামুটি এইরকম দেখতে, এখানে দরজা পাড়া লিখতে ওরকম জিনিস নেই, নিয়চয় স্বচ্ছ ইত্যাদি ইত্যাদি। তো এখন এতে যা হয়েছে তার খানিকটা একটা উদাহরণ দেওয়া যাক। হয় হ্রস্বকার, তলায় হ্রস্বকার, নয় ডয়, প্রথমে একটা ন, তারপর ডয় জয় স্বচ্ছ, দন্তের শয় হয়, রয় হ্রস্বকার স্বচ্ছ, ইত্যাদি ইত্যাদি করে বাংলা একাডেমির যে ফন্টটা, এই ফন্টটা কম্পিউটারে ছাপা হওয়ার যে ভালো জিনিসগুলো, সেগুলো যেগুলো আনা সম্ভব সেগুলো সব আনা হয়েছে, এবং তার সঙ্গে যেগুলো খানিকটা যুক্তি মেনে যেগুলো খানিকটা ভালো হতো সেইটাও করা হয়েছে। সুতরাং মানে আমার নিজের কাছে মনে হয় যে এই ফন্টটা সুন্দর, মানে আমি যাকে সুন্দর বলি সেটা হচ্ছে এই, আমার এইটুকুই বলার।